হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আজকে আমি আলোচনা করব আমাদের বটানি ডিপার্টমেন্ট অনার্স ফার্স্ট ইয়ার এর মাইকোলজি চ্যাপ্টার 5 পরিচ্ছেদ 3। এটা এখানে প্রথম আমি একটা পার্ট নিয়েছিলাম, ওটা হচ্ছে জাইগোমাইসিটিস পার্ট 1 এবং এটা নেব হচ্ছে পার্ট 2। এখানে থাকছে মিউকোর আর এটা হচ্ছে রাইজোপাস। তো মিউকোর এবং রাইজোপাসের বিগত সালে যে প্রশ্নগুলো আসছে ওই আঙ্গিকে আমি ক্লাসগুলো নিব। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে আশা করি জিনিসগুলো ক্লিয়ার হবে, ঠিক আছে? আর আপনাদের ফ্রেন্ডের মাঝে ক্লাসগুলা শেয়ার করবেন এবং আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমার কমেন্ট বক্সে লিখবেন, বা এরপরে কি ভিডিও চান, কোন রিলেটেড ভিডিও চান সেটা লিখবেন। বা আমাদের বোটানি বাংলা অনার্স টিউটোরিয়াল আর কি একটা গ্রুপ আছে, তার একটা পেজ আছে ওই নামেই। তো এখানে গিয়ে প্রশ্ন করতে পারেন বা কোনো একটা কিছু ডিসকাস করতে পারেন। এই তো শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবেন, ঠিক আছে? এই প্রথম আমরা জেনে নেব মিউকরের বৈশিষ্ট্য, ঠিক আছে? এটা হচ্ছে জাইগোমাইকোটা শ্রেণীর ছত্রাক, ঠিক আছে? এটা হচ্ছে জাইগোমাইকোটা শ্রেণীর ছত্রাক। হাইফা হচ্ছে অযৌগিক নলাকার এবং সেপ্টা অর্থাৎ বিভাজন প্রাচীর এটাকে থাকে না, ঠিক আছে? এখানে রাইজয়েড থাকে না। রাইজয়েড বলতে কি বোঝায় বলেন তো? মানে রাইজয়েড হচ্ছে মূলের সদৃশ কিন্তু কি নয়, মূল নয়, ঠিক আছে? মূলের সদৃশ কিন্তু কি নয়, মূল না। 4 নম্বর হচ্ছে স্পোর সাধারণত একা একা জন্মায়। স্পোরেঞ্জিয়াম যেটা আছে ওটা গোলাকার, ঠিক আছে? ভেতরে অসংখ্য স্পোর থাকে। স্পোরেঞ্জিয়াম থেকে তো স্পোর তৈরি হয়, তাই না? হ্যাঁ। এরপর কৌলুমেলা বা গোল বা আধগোলকের হয়। এসেক্সুয়াল অযৌন রিপ্রোডাকশন হয়, অযৌন প্রজনন এবং হয় স্পোর দ্বারা। আর সেক্সুয়াল রিপ্রোডাকশন হচ্ছে যৌন প্রজনন হয় জাইগোস্পোর দ্বারা, ঠিক আছে? জাইগোস্পোর তো এর আগের ভিডিওতে বলছি, সেটা দুইটা হাইফা থাকে। দুইটা হাইফা মিলে আর কি পুরো একটা প্রাচীর তৈরি করে, যেটা যৌন জননে। যৌন জননে যে স্পোর থাকে ওটাকে কি প্রতিকূল যে পরিবেশ থেকে ওখানে টিকে থাকে। এরপর সাধারণত পচা ফল, সবজি মাটিতে জন্মায়। অ্যালকোহল, জৈব অ্যাসিড, ফার্মেন্টেশন বা গাজন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই আমাদের মিউকরের বৈশিষ্ট্য। আমি একবার সামারি করে বলে দিই। এটা একদম প্রথমে মনে রাখবেন ওটার দেহটা কিরকম বলেন তো? এটা দেহটা থ্যালয়েড, অসবুজ এরকম হতে পারে। সিনোসাইটিক মাইসিলিয়াম দ্বারা গঠিত। তারপর গ্যামেটেনজিয়ান মিলেমের মাধ্যমে প্লাজমা কেমি ঘটে। জীবনচক্রে একটা সচল দশা অনুপস্থিত থাকে, এটা মৃতজীবী হয় এবং রাইজয়েড যে একটা আছে ওটা অনুপস্থিত। এরপর স্পোরেঞ্জিয়ামের অভ্যন্তরে অসংখ্য নিশ্চল স্পোরেঞ্জিয়াম স্পোর সৃষ্টির মাধ্যমে অযৌন প্রজনন ঘটে। আর স্পোরেঞ্জিয়া যেটা থাকে ওটা এককভাবে উৎপন্ন হয়। তারপর এখানে স্পোরেঞ্জিয়ামে কলিমেলা বিদ্যমান। প্রতিটা স্পোরেঞ্জিয়ামে অসংখ্য স্পোর উৎপন্ন হয়ে থাকে। তবে দুটি গ্যামেটিন দিয়ে সাদৃশ্যপূর্ণ। একটা জাইগোস্পোর পুরু আসিলযুক্ত প্রাচীর বিশিষ্ট, একটা সাসপেন্সর হতে কোনো উপবৃদ্ধি বের হয় না। তো এটা ছিল আমাদের মিউকরের বৈশিষ্ট্য। এখন আমরা চলে যাবো মিউকরের গুরুত্ব নিয়ে। মিউকরের গুরুত্বের ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা আসছে গত বছর, মানে বিগত বছরে আসছে পরীক্ষায়। মিউকর বেশ কিছু মৃতজীবী, মানে মৃত জীবজন্তুকে পরিণতশীল, যেটা মৃত, এক কথা মৃত দেহাবশেষ খেয়ে বেঁচে থাকে আর কি, বা ওইখানে জন্মায়। আচার, জ্যাম, জেলি, চামড়া ইত্যাদি পচন ঘটায় এবং এর উপর ছাতা বা মোল সৃষ্টি করে, যেটা আমরা কি জানি ওটা স্লাইম, আরে মাশরুম আর কি, ঠিক আছে? মাশরুম ছাতার মতো। মিউকর বেশ কিছু প্রজাতি মৃতজীবী প্রজাতি বিভিন্ন রকম খাদ্যদ্রব্য, ফলমূল, শাকসবজি ইত্যাদির পচন ঘটিয়ে আর্থিক ক্ষতি সাধন করে। মিউকর রাসায়নিক শিল্পে মিউকরের গুরুত্ব ব্যাপক ব্যবহার রয়েছে। কিছু প্রজাতির ফল, শাকসবজির উপর দুর্বল পরজীবী, কিছু প্রজাতি মানুষ সহ গবাদি পশুর মাইকোসিস রোগ ঘটায়। মিউকর রেসিমোসাস, মিউকর রেমিসিসাস
মিউকর স্পাইনোসাস, মিউকর জাবানিকাস, আর একটা আছে মিউকোস সিরসিনালিস লয়েডস ইত্যাদি। তো মিউকরের কোনো কোনো প্রজাতি অসংখ্য সহায়তায় অ্যালকোহল, বিভিন্ন রকম জৈব অ্যাসিড প্রস্তুত করে। মিউকর রক্সি, মিউকর র্যাসিমোসাস ইত্যাদি কাজে ব্যবহার করা হয়। মৃতজীবী প্রজাতিগুলো জীবের মৃতদেহ আবর্জনা পচিয়ে উর্বরতা বৃদ্ধি করে। ঠিক আছে? তো এই ছিল হচ্ছে মিউকরের যেই গুরুত্ব বা অর্থনৈতিক গুরুত্ব, ওটা নিয়ে আলোচনা করলাম। এখন হচ্ছে মিউকরের যেই দৈহিক গঠন বা ব্যাকটেরিয়াটিভ স্ট্রাকচার, ওটা নিয়ে আলোচনা করবো। ঠিক আছে? ওকে, প্রথম হচ্ছে আমরা আলোচনা করবো থ্যালাস নিয়ে। ঠিক আছে? মিউকরের দেহ থ্যালয়েড অর্থাৎ শিকড়, কাণ্ড, পাতা আলাদা নাই। তারপর হচ্ছে মাইসিলিয়াম, অসংখ্য হাইফা। মাইসিলিয়াম মানে অসংখ্য হাইফা জালক বা নেটওয়ার্ক, সাদা তুলার মতো নরম দেখা যায়। ঠিক আছে? এখানে চিত্র দেখলে বোঝা যাবে। আমরা চিত্রটা একটু পরে আসে, আগে একটু থিওরি বেসিস পড়ি। মাটির উপর বা পচা গলায় ছড়িয়ে থাকে। তারপরে যে আমাদের যে হাইফা থাকে, ওটা হচ্ছে সিনোসাইটিক, মানে বহু নিউক্লিয়াস বিশিষ্ট হাইফা থাকে। এটার কোনো কি নেই বলেন তো? কোষ প্রাচীর নেই। একটানা হচ্ছে কি নলাকার গঠন, নলের মতো। ভেতরে বহু নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম থাকে, সাধারণত অ্যাসেপ্টেড। ঠিক আছে? এরপরে 4 নম্বর যেটা আছে রাইজোয়েডাল হাইফা, যেটা হচ্ছে রাইজোয়েডাল হচ্ছে রাইজোয়েড থেকে উৎপত্তি হয়। এটা হচ্ছে মূলের সদৃশ, আসলে কি না মূল না। মাটি বা খাদ্যের ভেতরে প্রবেশ করে, খাদ্য কি করে শোষণ করে। আর একটা আছে স্টোলেন। স্টোলেন এটা কিরকম ধরনের হচ্ছে দুটো গ্রুপ থাকে, হ্যাঁ, যেখানে দুটো গ্রুপ রাইজোয়েড আর কি সংযোগ করে, কানেক্ট করে মধ্যবর্তী হাইফাকে আর কি ওইখানে স্টোলেন বলে। আর স্টোলেন যেটা আছে ওটা হচ্ছে আনুভূমিক বা হচ্ছে হরিজন্টাল, এখানে ওইভাবে জন্মায়। আর স্টোলেন হচ্ছে দ্রুত বৃদ্ধির ফলে মাইসেলিয়াম এবং দ্রুত বিস্তার লাভ করে। ওইটাই আর কি। যেমন পৃষ্ঠ বরাবর আনুভূমিক ভারে বা হরিজন্টাল ছড়ানো হাইফা এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে নতুন কলোনি তৈরি করে। কলোনিতে আমরা বুঝি অনেকগুলো, ধরেন একটা এরিয়ার ভিতরে অনেকগুলো বিল্ডিং একসাথে মিলে একটা কলোনি। ঠিক আছে? এই আর স্পঞ্জিওস্পোর উল্লম্বভাবে দাঁড়ানো হাইফা, এগুলো শীর্ষে স্পঞ্জিয়াম তৈরি হয়। এই এটা হচ্ছে প্রতিটা আর কি রাইজোয়েড আছে না এখানে, স্পঞ্জিওস্পোরটা কি এখানে স্পঞ্জিওস্পোর হচ্ছে এখানে অনেকগুলো রাইজোয়েড থেকে ওগুলো হাইফের গুচ্ছের বিপরীত দিকে এক বা একাধিক আর কি খাড়াভাবে অণুসূত্র উৎপন্ন করে। এদের শীর্ষে স্পঞ্জিয়াম উৎপন্ন হয়। এবার এসে কিছু কিছু অশাক স্পঞ্জিয়াম থাকে, যেখানে আর কি হাইফাগুলো স্পঞ্জিওস্পোর বলে। সাধারণত এগুলো আর কি গুচ্ছাকারে জন্মে থাকে। ঠিক আছে? এই। তো প্রথমে এটা হচ্ছে নিচে দেখাতে দেখেন মাইসেলিয়া, হ্যাঁ, এগুলো হচ্ছে মাইসেলিয়া। আর এই যে কাণ্ডের মতো, হ্যাঁ, মূলের মতো, এগুলো হলো স্পঞ্জিওস্পোর, এগুলো স্পঞ্জিওস্পোর। আর কলুমেলিয়াটা যেটা, এটা হলো একটা অবস্থা, এর ভিতরে গোলাকার যেটা থাকে এটা হচ্ছে কলুমেলা। আর উপরে যেগুলো থাকে এটা হলো স্পঞ্জিয়া। আর উপরে যেগুলো ইয়ে হয় স্পোর নির্গমন হয়, মানে কলুমেলার ভিতর থেকে স্পোরগুলো যখন উপরে নির্গমন হয়, এগুলো নির্গমন হয়। তো আমাদের হচ্ছে মিউকোর আছে দৈহিক গঠন। এরপরে চলে যাব হচ্ছে আমাদের রাইজোপাস, অর্থাৎ আমাদের যে মিউকর আছে ওটার বিগতশালী যে টপিকগুলো আছে ওইগুলো আর কি আলোচনা করছি, আশা করি ওইখান থেকে কমন আসবে। ঠিক আছে? এরপর আমরা চলে যাবো স্যার রাইজোপাসে। রাইজোপাসের বৈশিষ্ট্য, প্রথমে হচ্ছে এরা অধিকাংশ হচ্ছে প্রজাতি ভিন্নভাষী। এদের মাইসিলিয়াম অত্যধিক শাখান্বিত, বর্ণহীন সিনোসাইটিক। ঠিক আছে? মাটিতে ও ফলের উপর সহ অন্যান্য পচনশীল বস্তুর উপর জন্মায়। দেহ স্টোলনযুক্ত এবং স্পঞ্জিওস্পোর গুচ্ছ উৎপন্ন করে। স্পঞ্জিওস্পোর গুচ্ছের নিচে রাইজোয়েড বিদ্যমান। স্পঞ্জিয়াম গোলাকার, ধীর, শক্ত। ভিতরে কলিউমেলা বিদ্যমান। এই যে বললাম তো কলিউমেলা হচ্ছে এরকম। এই এটার ভিতরে আর কি স্পোর থাকে। স্পোরগুলো পরবর্তীতে গিয়ে এখানে বাইর হয়ে যায়, নির্গমন ঘটে। আর জাইগোস্পোর অঙ্কুরোদ্গমের সময় মিয়োসিস ঘটে। ওকে, আমরা হচ্ছে এবার জেনে নেব রাইজোপাসের গুরুত্ব। প্রথমে নাম্বার 1 যেটা ক্ষতিকর প্রভাব আছে, রাইজোপাস বিভিন্ন ধরনের আপেল, জুম করি,
হ্যাঁ, আপেল, স্ট্রবেরি, কালো জাম, পিচ, নাশপাতি, টমেটো ফলের পচন ঘটিয়ে আর্থিক ক্ষতি সাধন করে। রাইজোপাস অরাইজা, রাইজোপাস মাইক্রোস্পোরাস ধানের চারার ব্লাইট পচন রোগ সৃষ্টি করে। রাইজোপাস আর্টাকার্পি কাঁচা আপেলের নরম পচা রোগ ঘটায়। রাইজোপাস এরাইজাস নামক প্রজাতি বেলুচিস্তান অঞ্চলে কাঁচা ও পাকা উভয় প্রকার আপেলের প্রভৃতি ক্ষতি করে। রাইজোপাসের কোনো কোনো প্রজাতি ভিন্ন বীজের অঙ্কুরোদ্গমের সময় যথেষ্ট ক্ষতি সাধন করে। রাইজোপাস নিগ্রিকাস মিষ্টির আলুর পচন ঘটিয়ে ব্যাপক ক্ষতি করে থাকে। কিছু প্রজাতি মানুষসহ অনেক গৃহপালিত পশু মাইকোসিস রোগ সৃষ্টি করে, যেমন হচ্ছে মাইক্রোকক্কাস, ওটা ধরা যাচ্ছে না, এগুলো আর কি। এরপর হচ্ছে রাইজোপাসের কিছু প্রজাতি গবেষণার মাধ্যমে আগাছা যেটা কন্টামিনেন্ট হিসেবে জন্ম এবং গবেষণার কাছে এটা ঘটে। এরপর হচ্ছে কিছু উপকারী, এতক্ষণ আমরা পড়ছি হচ্ছে ক্ষতিকর, এবার হচ্ছে পর্ব হচ্ছে উপকারী যে দিকগুলো আছে ওগুলা নিয়ে আলোচনা করব। তো প্রথমে হচ্ছে দেখা যায় রাইজোপাসের কিছু প্রজাতিকে বিভিন্ন গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক দ্রব্য উৎপাদনের কাজে ব্যবহার করা হয়, যেটা হচ্ছে আমাদের উপকারী দিক। একটা হচ্ছে রাইজোপাস নিগ্রিক্যান্স, একটা হচ্ছে রাইজোপাস সিনেনসিস, একটা হচ্ছে রাইজোপাস ওরাইজা নোডোসাস, স্কিউমারিক ও ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন করে। রাইজোপাস ওরাইজা যেটা আছে ওটা হচ্ছে ছত্রাকের সাথে গাজন বা ফার্মেন্টেশন প্রক্রিয়ায় চাল থেকে অ্যালকোহল প্রস্তুত করে। হ্যাঁ, তারপর হচ্ছে অরাইজা অ্যালকোহল উৎপাদনে ব্যবহৃত হয়। এরপর হচ্ছে যেটা আছে রাইজোপাস স্ট্রোলোনিফার, একটা হচ্ছে সাইনেনসিস নোডোসাসকে ল্যাকটিক অ্যাসিড প্রস্তুত করে। ইন্দোনেশিয়া এবং নিউগিনিতে সয়াবিন থেকে সুস্বাদু টেম্পে প্রস্তুত অলিগো স্পোরাস ব্যবহৃত হয়। প্রকৃতিতে রাইজোপাস মৃতজীবী হিসেবে মৃত জীবদেহ এবং আবর্জনা পচিয়ে মাটির উপরে উর্বরতা বৃদ্ধি করে থাকে। এরপর আমরা পড়ে যাব হচ্ছে পরবর্তী টপিক রাইজোপাসের স্পোরের গঠন। এটা গুরুত্বপূর্ণ, অনেক পরীক্ষা আসে। রাইজোপাসের পরিণত স্টোলনের রাইজোইডের বিপরীত দিকে এক বা একাধিক গুচ্ছাকারী স্পঞ্জিয়ার উৎপন্ন হয়। স্পঞ্জিয়া স্পোরের মাথা ক্রমান্বয়ে স্ফুত হতে থাকে। দেখেন এখানে এই যে এটা আছে না, মাথাটা আর কি থাকে, পরবর্তীতে আর কি এটার ভিতরে যে স্পোর থাকে ওই স্পোর সহ এটা স্ফীত হতে থাকে আর কি। স্ফীত অংশ অনেক সময় নিউক্লিয়াস সহ ঘন সাইটোপ্লাজম জমা হয়। ক্রমান্বয়ে পরিধির দিকে বহু নিউক্লিয়াসযুক্ত স্পোরোপ্লাজম ও কেন্দ্রস্থ কম নিউক্লিয়াস গম্বুজাকার কলুমেলাপ্লাজম পরিণত হয়। এই দুটি অঞ্চলের মাঝখানে গহ্বরে একটা বিভেদ প্রাচীর সৃষ্টি হয়। স্পোরোপ্লাজম ক্লিভেজ পরবর্তীতে অসংখ্য নিশ্চল স্পোরে পরিণত হয়। আর কলুমেলা পরিণত হয় এবং প্রোটোপ্লাস্টের স্পোর প্রোটোপ্লাস্টের সাথে বিচ্ছিন্ন থাকে এবং স্পোরগুলো কৌলুমেলা অভ্যন্তরে চাপ সৃষ্টি করে, যেটা হচ্ছে স্পোরের প্রাচীরে ফেটে যায় আর কি। হ্যাঁ, শুষ্ক পাউডারের ন্যায় স্পোর বাতাসে নির্গত হয়, ছড়িয়ে পড়ে। নিশ্চল স্পোর গোলাকার, ডিম্বাকার, বহু নিউক্লিয়াসযুক্ত, গাঢ় বাদামি কালো বর্ণের। স্পোর অনুকূল পরিবেশে জার্ম ড্রিপ সৃষ্টির মাধ্যমে অঙ্কুরিত হয়ে নতুন মাইসেলিয়াম সৃষ্টি করে। ঠিক আছে, এইখানে চিত্রগুলো একটু দেখাই, নাহলে বুঝবেন না। দেখেন স্পোরটা আছে না, স্পোরগুলো এখানে একসময় হচ্ছে প্রাচীর ভেদ করে। হ্যাঁ, প্রাচীর যেটা আছে প্রাচীর আর কি কি বলে এটাকে চাপ সৃষ্টি করে, এরপরে আছে কি এখানে বাতাসের মাধ্যমে এটা ছড়িয়ে পড়ে চারদিকে। এরপরে এখানে আছে কলুমেলাটার ভিতরে আছে, হ্যাঁ কলুমেলা, এটা পরিণত স্পঞ্জ যেমন নিচে স্পোর প্লাজম, এটা হচ্ছে এই থোকা থোকা এই জায়গায়। আর এটা হচ্ছে স্পঞ্জিয়ামের কি প্রাচীর, এটা হচ্ছে একটা গহ্বর, এই দেন এই 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 এগুলো হচ্ছে একটা গহ্বর। আর অপরিণত স্পঞ্জিয়াম যেটা থাকে এটা উপরে হলে হাইপার স্ফীত প্রান্ত, এই একটাই থাকে। এরপর আমরা চলে যাবো হচ্ছে মিউকর এবং রাইজোপাসের কি পার্থক্যতে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আসতে পারে হচ্ছে, আমি বলে দিই, অর্থনীতির যে গুরুত্বগুলো পড়াইছি গুরুত্বগুলো আসতে পারে যে, বা হচ্ছে এই প্রশ্নটা হচ্ছে পার্থক্য আকারে আসতে পারে। অনেকগুলো চ্যাপ্টার তো থেকে এগুলো আর কি দিয়ে দিতে পারে। এই প্রথমে আমরা মিউকরের সম্পর্কে জেনে নেব। সেটা হচ্ছে প্রধানত এক প্রকার হাইফা দ্বারা মাইসিলিয়াম গঠিত। প্রজননের সময় বিশেষ ধরনের মাইসিলিয়াম বা স্পোর সৃষ্টি হয়। রাইজোপাসের ক্ষেত্রে হচ্ছে পরিণত মাইসিলিয়াম তিন ধরনের হাইফা দেখা যায়: স্টোলেন, রাইজোইড আর স্পোর।
আর স্টোলেন হচ্ছে অনুপস্থিত এখানে, আর স্টোলেন সৃষ্টি হয়। আর মিউকোরাসে রাইজোয়েড অনুপস্থিত, আর রাইজোপাসে হচ্ছে বায়বি স্টোলেন যে স্থানে সাবস্ট্রোমাকে স্পর্শ করে যেখানে রাইজোয়েড সৃষ্টি করে। ঠিক আছে? এরপর হচ্ছে সম্পূর্ণ মাইসেলিয়াম খাদ্য শোষণ করে, আর রাইজোপাস যেটা আছে ওটা রাইজোয়েড খাদ্য শোষণ করে, এই জন্য আর মিল আছে রাইজোয়েড রাইজোপাস। স্পঞ্জিওস্পোর এককভাবে মাইসেলিয়াম যে কোনো স্থান থেকে উৎপন্ন হয়, আর স্পঞ্জিওস্পোরে সাধারণত গুচ্ছাকার রাইজোয়েডের বিপরীত দিকে উৎপন্ন হয়। স্পঞ্জিয়ামের বিদারণের ফলে মানে স্পঞ্জিয়ামের বিদারণের পর কোলোমেলা বিশেষ কোনো পরিবর্তন ঘটে না। আর অপরদিকে হচ্ছে রাইজোপাস যেটা আছে, এখানে হচ্ছে স্পোরাঞ্জিয়ামের বিদারণের পর কোলোমেলা উল্টো বাটির ন্যায় ছাতার ন্যায় গম্বুজ আকার ধারণ করে। ঠিক আছে? তো হলো না। নাম্বার ৭ যেটা আছে, স্পোরাঞ্জিয়ামের বিদারণের পর স্পোর কোলোমেলা লেগে থাকে। হ্যাঁ? সাধারণত কীটপতঙ্গের মাধ্যমে বিস্তার লাভ করে। আর রাইজোপাস আছে সেটা হচ্ছে স্পোরাঞ্জিয়ামের বিদারণের পর স্পোর সাধারণত আলগা থাকে, বায়ুপ্রবাহের দ্বারা বিস্তার ঘটে। নাম্বার ৮ সেটা হচ্ছে জাইগোস্পোরের মিয়োসিস বিশ্রাম দশার পূর্বে, এটা হচ্ছে রেস্টিং স্পোর, হ্যাঁ, বা অঙ্কুরোদ্গমের পূর্বে ঘটে। আর যেটা আছে রাইজোপাস, জাইগোস্পোরের মিয়োসিস সাধারণত অঙ্কুরোদ্গমের সময় সংঘটিত হয়। তো এটা ছিল হচ্ছে আমাদের পার্থক্য। তো এই ছিল হচ্ছে আমাদের মিউকর এবং রাইজোপাসের মূলত পড়াশোনা। তো এগুলো পড়লে মোটামুটি আশা করা যায় হচ্ছে কমন পাবেন, কারণ হচ্ছে বিগত সালে এগুলা বেশি আসছে। তো এই ছিল হচ্ছে আমাদের জাইগোমাইসিটিস পার্টটা। তো পার্ট 1 তো আমি নিচ্ছি, এটা হচ্ছে পার্ট 2। তো ওই পার্ট 2 দেখবেন, অনেক কিছু ক্লিয়ার হবেন। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন, ধন্যবাদ সবাইকে। এরপরে পরবর্তী পরিস্থিতিতে আপনাদের আমন্ত্রণ রইল এবং আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন। প্রতিনিয়ত আপডেট বোটানি টিউটোরিয়াল পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে করবেন, আমাদের পেজগুলো ফলো রাখবেন, যে কোনো সমস্যা এখানে পোস্ট করবেন। তাই সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।